হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমি আপনাদের বন্ধু বাউন্ডুলে সৈনিক। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি নিয়ে চলে এসেছি একটি অন্য রকমের ট্রাভেল ভিডিও। কয়েকদিন আগেই প্যাচপ্যাচে গরমে আমাদের সবার অবস্থা কাহিল হয়েছিল, আর এখন আকাশে মেঘের আনাগোনা, অল্প বিস্তর বৃষ্টি হয়েই চলেছে এবং এই বৃষ্টি ক্রমে আরও বাড়বে, সেই আশাই রাখা যায়। এই রকমই বর্ষায় ঘুরতে যাওয়ার মতো একটি ডেস্টিনেশন ডিটেলস নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের মধ্যে। এই জায়গাটির সঙ্গে জড়িয়ে আছে বাঙালির আবেগ। এক সময় এটি বাংলারই অন্তর্ভুক্ত ছিল, তাই আজও তার সর্ব অঙ্গে সেই স্মৃতি বহন করে নিয়ে এগিয়ে চলেছে এই জায়গাটি। এখানে এলে আপনারা একই সঙ্গে পাবেন প্রাণোচ্ছল বর্ষার নদী, জলে টইটম্বুর ড্যাম, বৃষ্টিস্নাত পাহাড়, ঝর্ণা এবং গহীন অরণ্য। এবং সেই প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গেই এখানকার সহজ সরল সাদাসিধে আদিবাসী মানুষগুলোর সুন্দর ব্যবহার এবং নির্মল সুন্দর হাসি আপনাদের মনকে উৎফুল্ল করবেই, এটা জোর দিয়েই বলা যায়। তাহলে চলুন ঘুরে আসি এই বর্ষায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় খ্যাত বাঙালির প্রিয় ডেস্টিনেশন ঘাটশিলা থেকে। ভিডিওটি অবশ্যই স্কিপ না করে মন দিয়ে দেখুন। যাতায়াত, হোটেল, খাওয়া দাওয়া এবং দর্শনীয় স্থান সংক্রান্ত সমস্ত কিছু ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। এখন অনেকেই তাহলে প্রশ্ন করবেন যে এইখানে আসার প্রকৃত সময় কোনটি। আপনাকে প্রথমেই বলে রাখি যে এখানে প্রচণ্ড গরম পড়ে, তাই গরমের সময় একদম আসবেন না। শীতকালে শীত পড়ে ঠিকই, কিন্তু শীতকালেও এখানে এসে ঘোরা যায়। তবে এখানে আসার প্রকৃত সময় হচ্ছে বর্ষাকাল। বর্ষায় একই সঙ্গে বৃষ্টিস্নাত জঙ্গল, পাহাড়, জলপ্রপাত ও প্রাণোচ্ছল নদীর যৌবনদীপ্ত রূপ দেখার জন্য আমি ও আমার দুই ভাইয়ের ফ্যামিলি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাঙালির আবেগ ঘাটশিলার উদ্দেশ্যে। এখানে যাওয়ার জন্য আমরা বারবিল জনশতাব্দী এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম। তাছাড়াও আপনারা ইস্পাত এক্সপ্রেস, রাঁচি ইন্টারসিটি, স্টিল এক্সপ্রেস, ক্রিয়াযোগা এক্সপ্রেস ছাড়াও আরও অনেক ট্রেন হাওড়া থেকে পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে একটি প্যাসেঞ্জার ইএমইও ছাড়ে 10টা 5 নাগাদ, তার ঘাটশিলায় পৌঁছায় 2টো 5 নাগাদ। আপনারা আপনাদের সুবিধা মতো সময় এবং ভ্রমণ মূল্য দেখে টিকিট বুক। ইএমইউ তো আছেই। আমরা বুক করেছিলাম হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস এবং নর্মাল চেয়ারকারী টিকিটই কেটেছিলাম। আমাদের খরচ পড়েছিল মোটামুটি 135 টাকা প্লাস জিএসটি পার হেড। যেহেতু জার্নি বেশি সময়ের ছিল না, তাই আমরা চেয়ারকারই বুক করেছিলাম। বর্তমান সময়ে ইন্ডিয়ান রেলওয়ে বন্দে ভারতকে একটু বেশি প্রায়োরিটি দিতে গিয়ে এই জনশতাব্দী ট্রেনগুলি, যেগুলি আগে সবথেকে ভালো ট্রেন বলে গণ্য করা হতো, সেগুলোকে অনেক লেট করছে। আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে, বাট
বারবিল জনশতাব্দী 6:20 ছাড়ার কথা ছিল, কিন্তু অনেক ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেটে এখান থেকে ছাড়ে। আমরা প্ল্যাটফর্মে বসেছিলাম সবাই মিলে, বোরিংনেসটা এইভাবেই আমরা এনজয় করেছিলাম। ট্রেন ছেড়েছিল মোটামুটি 7:45 নাগাদ। আমরা মজা করতে করতে এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্যের দিকে। গ্রুপ জার্নির একটা মজাই আলাদা। দেখতে থাকুন সেই মজাদার দৃশ্যগুলি। ট্রেন 9:05 ঘাটশিলায় পৌঁছানোর কথা, সেটা মোটামুটি 10:50 নাগাদ ঘাটশিলা স্টেশনে পৌঁছেছিলাম। আমরা সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম যে অ্যাটলিস্ট তো পৌঁছে গেছি। এদিকে সবার প্রথমে ট্রেন থেকে নেমেই আমরা হাঁটা লাগিয়েছি। এদিকে দেখুন আমার গিন্নি এবং টুলটুল হেঁটে বেরিয়ে যাচ্ছে। আমরা সবাই একে একে বেরিয়ে পড়লাম স্টেশন থেকে। গাড়ি আগে থেকেই আমাদের বুক করা ছিল, স্টেশনের পার্কিংয়ে গাড়ি অপেক্ষা করছিল আমাদের জন্য। আমরা গাড়ি করে উঠে হোটেলের দিকে রওনা দিলাম। আমরা হোটেল প্রি বুকিং করেই গেছিলাম, তাই আমাদের কোনোরূপ সমস্যা হয়নি। আমরা বুক করেছিলাম হোটেল আনন্দিতা প্যালেস। দেখতেই পাচ্ছেন আমরা এসে পৌঁছে গেছি সেই হোটেলে। এটি স্টেশনের খুব কাছেই, একদম সুন্দর ছিমছাম একটি হোটেল। এটির লোকেশন, ফেসিলিটি, ডেকোরেশন সবই ভালো। অবশ্যই আপনারা দেখতে পারেন এই হোটেলটি। আগে হোটেলটি দেখে নিন, তারপরে এর ডিটেলস আপনাকে আমি জানিয়ে দিচ্ছি। এই হোটেলের কোয়ালিটি যথেষ্টই ভালো ছিল এবং আমাদের কাছ থেকে মোটামুটি পার রুম নিয়েছিল 1100 টাকা করে সেই সময়, যা অন্যান্য হোটেলের থেকে একটু বেশি হলেও কোয়ালিটির দিক থেকে কোনো সমস্যা ছিল না। যাই হোক, হোটেলে চেক ইন করে আমরা যে যার জিনিসপত্র নিয়ে যে যার রুমে চলে গেলাম। 4টে রুম আমরা বুক করেছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন টুলটুল এসেই তার কাজ শুরু করে দিয়েছে। হোটেলে পৌঁছে কিছুক্ষণের মধ্যেই আমরা ফ্রেশ হয়ে নিলাম সবাই, যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। প্রথমেই আমরা চলে এলাম হাইওয়ের ধারে বৈষ্ণব দেবীর মন্দির। এই মন্দিরটি এখানে নতুনভাবে তৈরি করা হয়েছে। মন্দিরটি খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা চাইলে এখানে পুজোও দিতে পারবেন। পাশেই রয়েছে ডালার দোকান। যাই হোক, আমরা এখানে পুজো দিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম গালুড়ি ব্যারেজের উদ্দেশ্যে। কিছুক্ষণ কার জার্নি করে গালুডি ব্যারেজের উদ্দেশ্যে রওনা দিলাম এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে গেলাম। ব্যারেজটি সুবর্ণরেখা নদীর ওপর নির্মিত। বর্ষার খরস্রোতা সুবর্ণরেখাকে 21টি স্লাইস গেটের দ্বারা এখানে বেঁধে রাখা হয়। ভরা বর্ষার সময় গালুডি ব্যারেজের এই রূপ সত্যিই দেখার মতো।
শুকনো মরশুমে এই জলই এখানকার স্থানীয় অধিবাসীদের তথা ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলারও বিস্তীর্ণ অঞ্চলে এই ব্যারেজের জল কৃষিকাজের জন্য ব্যবহার হয়ে থাকে। গালুডু ব্যারেজ দেখেই আমরা বেরিয়ে পড়লাম কোনো ধাবার উদ্দেশ্যে, কারণ দুপুর প্রায় গড়িয়ে গেছে এবং আমাদের সকলের পেটেই প্রায় তখন ইঁদুর দম দিচ্ছে। হাইওয়ের পাশে, তাই এই ধাবা সঞ্জা চুলাতে আমরা চলে এলাম দুপুরের লাঞ্চ করার জন্য। এইখানেই আমরা দুপুরের লাঞ্চ ছেড়েছিলাম। এদের খাবার কোয়ালিটি এবং পরিমাণ সত্যি খুবই ভালো ছিল। এরপর আমরা দুপুরের লাঞ্চ কমপ্লিট করে এগিয়ে চললাম জাদুগোড়ার রঙ্কিনী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটি ঝাড়খণ্ডের জাদুগোড়ার কাছে পোটকা ব্লকে অবস্থিত। এখানে মূল যে পাথরটিকে পুজো করা হয় তা কালীর অবতার রূপে ধরা হয়। যদিও এখানে দুর্গা মন্দির, তাকে ঘিরে শিব এবং গণেশের মন্দিরও রয়েছে, বজরংবলীর মূর্তি এবং একটি রাধা গোবিন্দ মন্দিরও এখানে গড়ে উঠেছে। এখানকার অধিবাসীদের ধারণা রঙ্কিনী মা আজও তাদেরকে রক্ষা করে চলেছে। লক্ষণীয় যে এখানকার পূজারীরা এখনও স্থানীয় আদি অধিবাসীদের থেকেই আসে। প্রাচীন গল্পগাথা অনুসারে দেবী রঙ্কিনী মা কাপদগাদির এই উপত্যকার জঙ্গলেই বাস করতেন। একদিন এক রাখাল একটি মেয়েকে, অর্থাৎ মেয়েরূপী রঙ্কিনী মাকে জঙ্গলে একা যেতে দেখেন এবং তিনি মায়ের কাছে তার সম্পর্কে প্রশ্ন করতে থাকেন। মা রঙ্কিনী কোনো উত্তর না দিয়ে কাপদগাদি ঘাটে পৌঁছান এবং সেখানে সেই সময় কাপড় কাটছিলেন এক ধোপা। মা ওই কাপড়ের গাঁটটির মধ্যেই আত্মগোপন করেন। দেবী যে কাপড়ের মধ্যে লুকিয়েছিলেন তাই পরবর্তীতে দেবীর ইচ্ছে অনুসারে পাথরে পরিণত হয়। আর বলা হয় দেবী রঙ্কিনী মা এই পাথরটির ওপর এখনও বসে রয়েছেন এবং তিনি এখনও জীবন্ত। বর্তমানে যে জায়গায় মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি প্রতিষ্ঠিত হয় 1947 থেকে 1950 সালের মধ্যে। মাতা রঙ্কিনী এই মন্দিরটির নিচেই ওই কাপাটগাড়ি উপত্যকায় আগে বাস করতেন এবং কথিত আছে যে তিনি দীনবন্ধু সিং নামে এক ব্যক্তির কাছে তার এই পাথর আকারে অবস্থানের কথা স্বপ্নে বলেন এবং তাকে পুজো করার নিদান দেন। মায়ের স্বপ্নাদেশ পেয়ে দীনবন্ধু সিং সেই পাথরে সিঁদুর এবং রঙিন চেলি ঢেকে মায়ের পুজোর প্রচলন করেন। পরবর্তীকালে মা স্বপ্নাদেশ দেন যাতে সাধারণ মানুষজনও মাকে পুজো করতে পারেন, তার জন্য এক সাধারণ স্থানে মায়ের মন্দির নির্মাণ করার। এবং সেই স্বপ্নাদেশ পেয়েই 1947 থেকে 50 সালের মধ্যে বর্তমান যেখানে মন্দিরটি দেখছেন এইখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয় এবং এইখানে সেই পাথরটিকে রেখে পুজোর প্রচলন হয়। আপনারা দেখতে পাবেন যে পাথর এবং সিঁদুর এবং রঙিন চেলি ঢাকা সেই পাথরটিকেই এখানে পুজো করা হয়। বর্তমানে দীনবন্ধু সিংয়ের পরিবার প্রতিষ্ঠিত একটি ট্রাস্ট এই মন্দিরটি পরিচালনা করেন এবং পূজিত মায়ের পাথর রূপটির আকার প্রতি বছর বৃদ্ধি পায় বলে এখানে প্রচলিত রয়েছে। স্থানীয় অধিবাসীরা এই মতের দ্বারা মায়ের জীবন্ত উপস্থিতি এবং ঐশ্বরিক ভাবেরই অনুভব করেন।
আর আগেই উল্লেখ করা হয়েছে যে এখানে যে সমস্ত পূজারীরা পুজো করেন তারা সবাই স্থানীয় উপজাতি সম্প্রদায় থেকেই আসেন। রঙ্কিনী মাকে প্রণাম জানিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে এলাম এবং আমরা চলে এলাম সিদ্ধেশ্বরী হিল ও শিব মন্দিরে। আমরা যে সময় গিয়েছিলাম সেটি ছিল শ্রাবণ মাস, তাই এখানে বাবার মাথায় জল ঢালার জন্য ভিড় ছিল নজরে পড়ার মতো। জায়গায় জায়গায় বসার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছিল, কারণ পাহাড়ের চূড়ায় উঠতে এখান থেকে পাহাড়ের চূড়ায় শিব মন্দিরে যেতে হলে ট্রেকিং করে যেতে হয়। প্রায় 600-700 মিটার জায়গা আপনাকে ট্রেকিং করতে হবে। ওঠার সময় পথের চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। কিছুদিন আগে পর্যন্ত এই জায়গাগুলি মাওবাদীদের প্রভাব থাকায় এই অঞ্চলের পর্যটক আসা বন্ধ ছিল, কিন্তু বর্তমানে সেই প্রভাব প্রায় নেই বললেই চলে। তাই আবার জনসাধারণের জন্য খুলে গেছে। এখনও এখানে পাহাড়ে ওঠা এবং নামার সময় একটি বিশেষ জায়গা আছে যেখানে ডিটেলস। যাই হোক, বাবা ভোলেনাথের মন্দিরে পুজো দিয়ে প্রণাম করে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আবার ট্রেকিং করে আমরা নিচে নেমে গেলাম এবং সেখান থেকে নেমে গিয়ে আমরা দেখতে গেলাম হিন্দুস্তান কপার কারখানা এবং বন্ধ ইউরেনিয়ামের কারখানা। সেইগুলো দেখে আমরা চলে গেলাম রথমোহনা সুবর্ণরেখার পাড়। এখান থেকে সূর্যাস্ত দেখা এক অপরূপ কল্পকাহিনীর ন্যায়। এখানে যারাই আসেন তারা অবশ্যই এখানে সূর্যাস্ত দেখতে আসেন, আর সেইভাবেই টাইম সেট করা হয়। এখানে এসে আমরা অপরূপ এই সূর্যাস্তের দৃশ্য দেখলাম। সেই সঙ্গে দেখা হলো কিছু মানুষের সঙ্গে যারা এই নদীতেই মাছ ধরে তাদের জীবন জীবিকা চালায়, এবং আরও কিছু মানুষের সঙ্গে যারা এই সুবর্ণরেখা থেকে সোনার সংগ্রহের যে ইতিহাস, তার ইতিহাস এখানে জড়িত এই নদীর সঙ্গে, তাদেরও সঙ্গে দেখা হলো। তবে ওনারা বলল যে এখন আর সেই রকম সোনার কণা পাওয়া যায় না, যেখান থেকে অ্যাকচুয়ালি নদীর নাম সুবর্ণরেখা। তা হলেও মৎস্য সংগ্রহ এবং এই স্বর্ণের খোঁজ এই এখানকার লোকাল মানুষদের জীবিকা। এখানকার সূর্যাস্তের সেই অপরূপ রূপ আমরা দেখলাম, যা সবাইকে মোহিত করতে বাধ্য। তা দেখে আমরা আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। মোহনার সূর্যাস্তের অপরূপ রূপ দর্শন করে আমরা চলে গেলাম সোজা অপুর পাঠশালার উদ্দেশ্যে, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জে, এবং ঘুরে দেখলাম অপুর পাঠশালা সহ বিভিন্ন সংগ্রহশালা, যা আজও সেই পুরনো ঐতিহ্য নিয়ে বিরাজ করছে। গৌরীকুঞ্জের বাড়ি দর্শন করে আমরা চলে এলাম সোজা হোটেলে। হোটেলটি একদম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশেই। হোটেলে এসে ফ্রেশ হয়ে নিলাম এবং হালকা চা বিস্কুট খেয়ে চলে গেলাম রামকৃষ্ণ মঠে প্রার্থনায় যোগ দিতে। কারণ এটি আমাদের একটা দুর্বলতাও বলতে পারেন, যেহেতু ছোটোবেলা থেকে মঠ মিশনেই মানুষ হয়েছি। সেখানে প্রার্থনা
যোগ দিলাম। এখানে থাকিনি আমরা এই কারণে, কারণ তখন রুম পাওয়া যায়নি, সেই কারণেই আমরা এখানে থাকতে পারিনি। আপনারা চাইলে রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউসও বুক করতে পারেন, অনেক কম খরচে হয়ে যাবে, এসি নন এসি দুটোই পাওয়া যায়। যাই হোক, প্রার্থনা শেষ করে আমরা আবার হোটেলে চলে এলাম এবং একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। সামনেই বসেছিল শ্রাবণী মেলা। প্রথমেই বলেছিলাম আমরা বর্ষাকালে এখানে এসেছিলাম এবং বর্ষার সময় এখানকার রূপ সত্যি অপরূপ। বর্ষাকালই এখানে আসার প্রকৃত সময়। যাই হোক, হোটেলের উল্টো দিকেই বসেছিল শ্রাবণী মেলা, সেখানে মেলা ঘুরে দেখলাম এবং এখানকার লোকাল জিনিস প্রচুর বিক্রি হচ্ছিল, বিশেষ করে পাথরের জিনিস। আমরা কিছু জিনিস কিনলাম এবং আবার হোটেলে ফিরে এলাম এবং ডিনার করে সেই দিনের মতো শুয়ে পড়লাম। দ্বিতীয় দিন সকালে উঠে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই একবার রামকৃষ্ণ মঠ মিশনে ঠাকুরকে প্রণাম সেরে নিলাম এবং তারপর অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। মন্দিরে ঠাকুরকে প্রণাম করে আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এবং সকালে টিফিন করে নিলাম এই দোকান থেকে। এখানে ইডলি ধোসা খুবই বিখ্যাত দেখলাম। ইডলি ধোসা কচুরি মিষ্টি সবই এই দোকানে পাওয়া যায়। এখান থেকে আমরা যে যার তার নিজেদের পছন্দ মতো টিফিন করে নিলাম। ভালো চিনি খাচ্ছে লুচি। এরপরে চলে গেলাম ঘাটশিলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রঙ্কিনী মায়ের মন্দিরে। জাদুগোদার কাপাটগাড়িয়া উপত্যকার মতোই এখানেও রয়েছে রঙ্কিনী মায়ের একটি মন্দির। স্থানীয় অধিবাসীরা এটিকে পবিত্র এবং জাগ্রত হিসেবেই মেনে চলেন। এটি ঘাটশিলার একদম প্রধান শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। রঙ্কিনী মাকে দর্শন করে আমরা এগিয়ে চললাম চিত্রকূট পাহাড়ের দিকে। চিত্রকূট পাহাড় এবং শিব মন্দিরের উদ্দেশ্যে। এই পাহাড়ের চূড়া থেকে সবথেকে ভালো দেখা যায় ঘাটশিলা শহর এবং এই চূড়া থেকে যে অপরূপ ভিউ পাওয়া যায় তা আপনারা দেখতেই পাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা উপভোগ করলাম এবং খুব সুন্দরভাবে ঘাটশিলা শহরকে এখান থেকে দেখা যায়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একদম। যাই হোক, সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য পরবর্তী বরুডি লেক। বরুডি লেক যাওয়ার পথে তার দুই পাশে, রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই দেখার মতো। রাস্তাটিও লাল মাটির বাড়ি রাস্তার দুই পাশে অবস্থিত এবং বাড়িগুলোতে ফুল পাতা ইত্যাদির নকশা আঁকা। সত্যি এইগুলো মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। এই রাস্তার পাশেই আপনারা দেখতে পাবেন সিআইএসএফ ক্যাম্প এবং আর্মি ব্যারাক। অ্যাকচুয়ালি যখন এইসব অঞ্চলে মাওবাদীদের উপদ্রব প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল তখন থেকেই এই ক্যাম্পগুলি আছে। এখন তা প্রায় চালু নেই বললেই চলে, তবুও সেখানে ক্যাম্পগুলি রয়েছে। যাই হোক, আমরা
পথের দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে করতে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য বুরুডি লেকের উদ্দেশ্যে। আমরা বুরুডি লেকের প্রায় কাছাকাছি এসে গেছি। এখান থেকে আর বড় জোর 2 থেকে 2.5 কিলোমিটার বা ম্যাক্সিমাম 3 কিলোমিটার। এই রাস্তাটুকু যাওয়ার সময় তার আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মোহিত করে। আপনারাও দেখতে পারেন এই সৌন্দর্য। অ্যাকচুয়ালি আমরা ইটকাট পাথরের শহরে অধিকাংশ সময় কাটাই, তো তাই এই প্রাকৃতিক পরিবেশ বা আশেপাশের সবুজে ঘেরা পরিবেশ আমাদের সত্যি ভালো লাগে। যারা এখানে থাকে তাদের কাছে হয়তো কিছু নয় এটা, কিন্তু আমরা যারা বাইরে থেকে আসি বা শহরেই বেশিরভাগ সময় কাটাই, তাদের এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব ভালো লাগে। দেখতে থাকুন। যাই হোক, এসে আমরা লেকে আর নামলাম না। এখন প্রথমে এসেই গাড়ি দাঁড় করিয়ে যে যার ফ্রেশ হয়ে নিল এবং এখানকার এক হোটেলে আমরা চলে এলাম দুপুরের খাবারের ব্যবস্থা করতে। আর একটা কথা এখানে বলে রাখি যে এখানে আপনারা নিজেরা মুরগি কিনে দিতে পারবেন, খাসি কিনে দিতে পারবেন, সব এই হোটেলগুলি রান্না করে দেয়। আমরা এখান থেকে দেশি মুরগি নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে এতটাই এরা সেই প্রাকৃতিক বা আদিম জিনিসগুলোকে মেনে চলে যে এদের কাছে বাটখারাও নেই। একটা দিকে 500 গ্রামের বাটখারা আর অপর দিকে তার সঙ্গে আরও 500 গ্রামের নুনের প্যাকেট দিয়ে এখানে মুরগি ওজন করছে। যাই হোক, আমরা মুরগি ওখান থেকে নিয়ে কাটিয়ে নিলাম এবং হোটেলে দিয়ে দিলাম, যাতে খাবার আমরা দুপুরের মনের মতো খেতে পারি। আর এখানে আগে থেকে অর্ডার দিয়ে যেতে হয়, কারণ প্রচুর পরিমাণে বর্ষাকালে এবং শীতকালে প্রচুর পর্যটকরা আসেন আর হোটেলের সংখ্যা খুবই কম। সেই কারণে আমরা বুরুডি লেকের এখানে এসে আগে চিকেন কিনে বানানোর জন্য দিয়ে দিলাম এবং খাবার অর্ডার করে দিলাম। খাবার অর্ডার করে আমরা এবার এগিয়ে চললাম ধারাগিরি ফলসের উদ্দেশ্যে। এই ধারাগিরি ফলসে যাওয়ার যে রাস্তা, তার দুদিকে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। বর্ষার আকাশ, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো হিল স্টেশনের সৌন্দর্যকে হার মানায়। সেই প্রাকৃতিক সৌন্দর্য আকর্ষণ অবলোকন করতে করতে আমরা পৌঁছে গেলাম গাড়ি রাখার জায়গায়। সেখান থেকে প্রায় 5 কিমি পায়ে হেঁটে যেতে হবে। আমরা নিয়ে নিলাম আমাদের এক ছোট্ট গাইড, যার নাম আমি দিয়েছিলাম মঞ্জুলিকা। ওর সঙ্গে আমরা হাঁটতে শুরু করলাম। এখানকার প্রাকৃতিক নিস্তবতা ও পাখির কলরব আমাদের হাঁটার পথকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করে তুলেছিল। মঞ্জুলিকার সঙ্গে কিছুটা পথ অতিক্রম করার পরেই আমরা ধারাগিরি ফলসের জল পড়ার যে আওয়াজ তা শুনতে পেলাম। তা ক্রমশ জোরে হতে লাগলো, কারণ আমরা সেই ফলসের দিকে এগিয়ে চললাম এবং সেই ফলসের পাড়ে একসময় আমরা পৌঁছে গেলাম এবং অনেক মজা করেছিলাম এই ফলসের এখানে। ধারাগিরি ফলস অঞ্চলটি
মনোমুগ্ধকর পরিবেশ সমৃদ্ধ, চারিদিক জঙ্গলে ঘেরা। এখানে রয়েছে একটি জলপ্রপাত, বা বলা যেতে পারে পাহাড় থেকে নির্গত ছোট্ট জলাধার, এবং এইটি এখানকার মূল আকর্ষণ। এইটিকে দেখার জন্যই প্রায় 5 কিলোমিটার হেঁটে সাধারণ পর্যটকরা যারা এখানে আসেন এটি দেখতে আসেন। এখানকার পরিবেশ কিন্তু খুবই সুন্দর, দেখুন। আর এই জলের এখানে এসে সবাই খুব আনন্দ করে। যাই হোক, ধারাগিরি ফলস আমরা দর্শন করে বা ট্রেকিং করে আবার ফিরে এলাম গাড়ির কাছে, এবং গাড়িতে উঠে বসলাম এবং আবার রওনা দিলাম বুরুডি লেকের উদ্দেশ্যে। এখানে আস্তে আস্তে আমাদের দুপুর গড়িয়ে গেছিল। খাবার যেহেতু আমরা আগে থেকে অর্ডার দিয়ে গেছিলাম, দেশি মুরগি এবং খাবার সেই হোটেলে বসে আমরা পরিবেশন করলো। এদিকে আগেই আমার মেয়েকে টুলটুলকে তার মা খাওয়াতে শুরু করেছে। এখানকার প্রাকৃতিক পরিবেশও দেখার মতো। এই প্রাকৃতিক পরিবেশে দেশি মাংস দিয়ে গ্রামীণ রান্না খেতে বেশ ভালোই লাগছিল। আপনারাও এখানে এলে এখানকার স্থানীয় মানুষদের এই ঘরোয়া রান্না, দেশি মুরগি এবং চাইলে পাঁঠাও পাবেন এখানে, তা খেতে খেতেই এখানকার চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে পারবেন, এবং দেখতেই পাচ্ছেন সেই প্রাকৃতিক ভিউ। আমরা যে হোটেলে খাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেই হোটেলটি একদম বুরুডি লেকের ওপরই। দেখতেই পাচ্ছেন এখানে এরা রান্না করে, অকৃত্রিম পরিবেশ সেই সঙ্গে প্রাকৃতিক পরিবেশ। বুরুডি লেকের একদম ওপরে, এবং পাহাড় চারিদিকে সবুজে ঘেরা, এবং একটা মনোরম পরিবেশ এখানেও বর্তমান। খেতে খেতে একদম প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার একাধিক সুযোগ এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ এখানে বসে রইলাম, এবং তারপরেই নেমে গেলাম বুরুডি লেকে। বুরুডি লেকের ভিউ সত্যি অসাধারণ। বর্ষার সময় এখানকার লেক জলে এবং টইটুম্বুর থাকে। এখানে আপনি বোটিংয়েরও ব্যবস্থা করতে পারবেন, আর শীতকালে এখানে জল কিছুটা কমে যায়, তখন এখানে আপনারা চড়ুই ভাতিরও ব্যবস্থা করতে পারবেন। আপনারা চাইলে এখানে থালা বাসন এই লোকাল দোকানগুলি থেকে ভাড়া নিয়ে নিজেরা রান্না করতে পারেন, অথবা এখানকার লোকেদের বললেও ওরা রান্না করে দেবে, অথবা আপনারা থালা বাসন এবং লোক দুটোই ভাড়া পাবেন। এখানে রান্না করে অবশ্যই পিকনিক করতে পারবেন শীতের সময় এলে। সব মিলিয়ে দ্বিতীয় দিনের এই ট্যুর আমাদের অসাধারণ লাগলো। এই প্রাকৃতিক সমারোহ এবং প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষত রাস্তার আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি উপভোগ করার মতো। আপনারা চাইলে যদি পিকনিকে আসেন শীতকালে, তাহলে এখানে লেকের জলে স্নানও করতে পারবেন। দেখুন সেই প্রাকৃতিক সৌন্দর্য ভরা বিভিন্ন দৃশ্যপটগুলি। আগেই বললাম না যে বৃষ্টিতে এই ঘাটশিলা এক অপরূপ রূপ ধারণ করে। আমরা যখন বুরুডি লেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম, হঠাৎ বৃষ্টির আগমন, এবং তার একটা অন্যরূপ অনুভূতি এখানে এই লেকের ওপরে বসে সেই বৃষ্টি দেখতে। আর বৃষ্টি চলে আসার জন্য আমরা সবাই হুড়মুড়িয়ে দৌড়ে ওই ওপরের দোকানগুলিতে গিয়ে বসলাম এবং বৃষ্টি উপভোগ করলাম। বুরুডি লেকের প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে উপভোগ করলাম, এবং তা
সম্পূর্ণ হলে আমরা আবার গাড়ির কাছে এলাম এবং গাড়িতে বসে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য বিভূতিভূষণের সেই বিখ্যাত ফুলডুঙরি টিলা বা পাহাড়ের পথে। কথিত আছে বিভূতিভূষণ এখানে বসেই চাঁদের পাহাড়ের মতো কালজয়ী উপন্যাসগুলি রচনা করেছেন। এই পাহাড়ের উপর থেকে ঘাটশিলার গ্রামীণ এবং শহরাঞ্চল দুটোকেই স্পষ্টভাবে অবলোকন করা যায়। আপনারা এলে অবশ্যই এখানে আসবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ঘাটশিলা মোটামুটি 2 দিনের প্ল্যান। তো ঘাটশিলায় এসে দেখবেন কি কি? আপনারা ঘাটশিলায় এসে দেখতে পারবেন বৈষ্ণবদেবের মন্দির, গালুডি ব্যারেজ, ইউরেনিয়াম কারখানা, কপার কারখানা, সিদ্ধেশ্বরী হিল, শিব মন্দির, রথমোহনার সূর্যাস্ত এবং বিভূতিভূষণের বাড়ি গৌরীকুঞ্জ। তারপরে দেখতে পাবেন স্থানীয় রাজবাড়ি, রামকৃষ্ণ মঠ ও মিশনের ঘাটশিলা শাখা। সেখান থেকে চিত্রকূট পাহাড় এবং শিব মন্দির, বরুডি লেক, ধারাগিরি ফলস এবং ফুলডুঙরি টিলা বা পাহাড়, যেখানে বসে বিভূতিভূষণ বাবু কালজয়ী তার উপন্যাসগুলি রচনা করেছিলেন। যাই হোক, আমরা আমাদের সমস্ত দর্শনীয় জায়গাগুলি দর্শন করে আবার হোটেলে চলে এলাম। এখানে সাধারণত হোটেলগুলির চেক ইন টাইম সকাল 10টা হয় এবং চেক আউট টাইম সকাল 9টা হয়। কিন্তু আমরা যেহেতু এই দিনটা পুরো ওখানে ঘুরেছিলাম, তাই আগে থেকে হোটেলের লাউঞ্জে ব্যাগপত্র রাখার ব্যবস্থা করেছিলাম এবং ওনারা আমাদের ফ্রেশ হওয়ার জন্য আলাদা 2টি রুম দিয়েছিলেন। আমরা এসে ফ্রেশ হয়ে গেলাম এবং দেখলাম যে ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেট, কারণ বারবিল জনশতাব্দী এখন প্রায় লেট করে। এখানকার এই রুটে মালগাড়িগুলোকে যেহেতু প্রাধান্য দেওয়া হয়, তাই ট্রেন অনেক সময় লেট থাকে। তা আমরা দেখলাম প্রায় 2 ঘন্টা লেট। আমরা ফ্রেশ হয়ে আরেকবার রামকৃষ্ণ মঠের মন্দিরে ঠাকুরকে প্রণাম করে নিলাম এবং সেখান থেকে গাড়ি করে আমরা চলে এলাম স্টেশনে। 2 দিনের এই ঘাটশিলা ভ্রমণের ট্যুর আমরা অসাধারণভাবে এনজয় করলাম। এখানকার প্রাকৃতিক পরিবেশ, মানুষজন সত্যি অসাধারণ। চাইলে আপনারা একই সঙ্গে আরও একদিন যোগ করে টাটানগর, জামশেদপুর এবং চান্ডিল ড্যাম ঘুরে আসতে পারেন। আমাদের যেহেতু আগে থেকে ওই জায়গাগুলো ঘোরা ছিল, সেই কারণে আমরা আর দিন সংখ্যা বাড়াইনি। ঘোর বর্ষায় নদী, ড্যাম, ফলস, পাহাড় একসঙ্গে দেখতে চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন বাঙালির আবেগ ঘাটশিলা থেকে। অবশ্য শীতকালেও এই ট্যুরটি করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমার এই ঘাটশিলা ট্যুরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ঘাটশিলায় হোটেল, অটো বা গাড়ি বা এখানকার কোনো কিছু জিজ্ঞাস্য থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে তা আমাকে জিজ্ঞেস করতে পারেন। কোনোরূপ সাহায্য লাগলে, কোনোরূপ ইনফরমেশন লাগলে অবশ্যই আপনাকে দেবো। আপনারা চাইলে এখানকার অটো দাদাদের নাম্বার বা গাড়ির নাম্বার আপনাদেরকে আমি প্রোভাইড করতে পারি। অবশ্যই তা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকবেন। দেখা হবে আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখতে সাহায্য করবেন। ধন্যবাদ।